প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর মতে ভালো আছি। তো আজকে তোমাদের সামনে যে বিজ্ঞান বিষয় আলোচনা করব। অধ্যায় তৃতীয়, অধ্যায়ের নাম হচ্ছে মাটি। তো প্রথমে আমরা জেনে নেব যে আসলে মাটি কি এবং মাটির গুরুত্ব কি, এবং যে মাটি দিয়ে আমরা কী কী কাজ করি। তো মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে মাটি বলে। হ্যাঁ, তো আসলে মাটির গুরুত্ব অপরিসীম। মাটির গুরুত্ব অপরিসীম। মাটি হচ্ছে সকল উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মে, আবার প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এই জন্য মাটির গুরুত্ব অপরিসীম। আর আমাদের পৃথিবীর চার ভাগের তিন 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 ভাগ হচ্ছে জল, আর এক ভাগ হচ্ছে স্থল। এই স্থলভাগকে আসলে মাটি বলে। আর এই স্থলভাগ হচ্ছে মাটিতে উদ্ভিদ জন্মে, আবার প্রাণীর আবাসস্থল মাটি। আর আমরা এখন এই মাটি দিয়ে কি কি কাজ হয় সে বিষয় নিয়ে তোমাদের ছবিতে দেখবো আমরা যে মাটির ব্যবহার। দেখতে পাচ্ছ যে মাটিতে যে দেখা যাচ্ছে যে মাটিতে ফসল উৎপাদন। এই যে ধান ফসল, ধান ক্ষেত মাটিতে উৎপন্ন হয়েছে, এবং ধান গাছ থেকে ধানের শীষ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের এই যে সুন্দর সুন্দর ধান এখানে দেখা যাচ্ছে। আর এরপরে দেখা যাচ্ছে যে মাটি দিয়ে মাটির পাত্র তৈরি হচ্ছে। তো আসলে আমরা মৃৎশিল্পে মাটির নানা ধরনের পাত্র, যেমন হাঁড়ি, পাতিল, আর অন্যান্য জিনিস আমরা তৈরি করে থাকি। শখের অন্যান্য জিনিস তৈরি করে থাকি, ফুলদানি, এগুলো আমরা তৈরি করি। আর এক্ষেত্রে নিচে দেখা যাচ্ছে যে মাটি দিয়ে আবর্জনা ঢেকে ফেলা। তো আমরা যে সকল আবর্জনা আমাদের ব্যবহারের পর অপ্রয়োজনীয় যে আবর্জনাগুলো থাকে, সেই আবর্জনা আমরা মাটিতে গর্ত করে পুঁতে রাখি। এতে কি হয়, আমাদের পরিবেশ দূষিত কম হয়। তো এখন মাটির চারটি ব্যবহার আমরা আলোচনা করব। যে মাটির চারটি ব্যবহার আমরা আলোচনা, যে মাটি দিয়ে মাটি কি কাজে ব্যবহার করা হয়। নিচে মাটির চারটি ব্যবহার উল্লেখ করা হলো। 1 নম্বর, কৃষি কাজে মাটি ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে গৃহ নির্মাণ কাজে মাটি ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে মৃৎশিল্পে মাটি ব্যবহার করা হয়। আর আবর্জনা ফেলার স্থান হিসাবে আমরা মাটি ব্যবহার করে থাকি। এবার সারের ব্যবহার শিখাবো। সার আমরা কি কি কাজে ব্যবহার করি সে বিষয়ে আলোচনা করব। এই পর্যায়ে যে জমিতে অধিক ফসল উৎপাদনের উপায়। তো জমিতে আসলে অধিক ফসল উৎপাদনের উপায় হচ্ছে দুইটি সাধারণত। 1 নম্বর হচ্ছে সে ওই জমিতে সার প্রয়োগ করতে হবে এবং ফসল আবর্তন করতে হবে। তো সার প্রয়োগ বলতে জমিতে সার আমাদের যে সাধারণত দুই প্রকার সার আছে। একটা হচ্ছে জৈব সার এবং অজৈব সার। তো আর একটা উপায় হচ্ছে ফসল আবর্তন হচ্ছে যে একই জমিতে একই ফসল বারবার না ফলিয়ে ফসল পরিবর্তন করে চাষ করে, এর নাম হচ্ছে ফসল আবর্তন। একই জমিতে 1 বছর হয়তো ধান উৎপাদন করলাম, পরের বছর সেখানে ভুট্টা উৎপাদন করতে পারি। এভাবে আমরা জমিতে ফসল পরিবর্তন করিয়ে চাষ করার নাম হচ্ছে ফসল আবর্তন। তো আসলে সারের ব্যবহারটা হচ্ছে যে ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে সার প্রয়োগ করে। সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে। সার 2 প্রকার, জৈব ও অজৈব সার। তো গোবর ও কম্পোস্ট জৈব সার, ইউরিয়া ও টিএসপি হলো অজৈব সার। তো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি এই যে কম্পোস্ট সার, এটা হলো গোবর বা কম্পোস্ট সার। এটা সাধারণত গবাদি পশু এবং সবুজ গাছপালা পাতা পচে যে সার তৈরি হয় সেটা হচ্ছে কম্পোস্ট বা জৈব সার। আর সাধারণত শিল্প কলকারখানায়
যে সার উৎপাদন করা হয় সেটা হচ্ছে অজৈব সার, যেমন ইউরিয়া। সাধারণত এই প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া তৈরি হয়। আর ফসল আবর্তন বলতে বোঝায় যে যদি একই জমিতে একই ফসলের পর ফসল ফসল বছরের পর বছর চাষ করা হয়, তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে। জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে, অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। আবার সিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটির হারানো পুষ্টি আমরা ফিরে পেতে পারি। আমরা এখন এখানে আমরা যে জমিতে অধিক ফসল উৎপাদনের উপায় কি জানলাম। এরপরে আমরা পরবর্তী পর্যায়ে অন্য বিষয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী, তোমরা এ পর্যায়ে দেখো যে মাটি দূষণ কি। মাটি দূষণের 3টি কারণ লেখো। যেখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে মাটি দূষণ, এই দেখো মাটিতে বিভিন্ন ধরনের এই যে পদার্থ, যেমন প্লাস্টিক, পলিথিন, হ্যাঁ, তারপরে শিল্প কারখানার তেল, হ্যাঁ, অন্যান্য পদার্থ, ক্ষতিকর পদার্থ মাটির সঙ্গে মিশে গেছে, মাটিতে ফেলা হয়েছে, যার কারণে এখানে এই সকল দূষিত পদার্থগুলি মাটির সঙ্গে মিশে মাটিকে দূষিত করছে। এরপরে যেখানে সেখানে আবর্জনা ফেললে আসলে আমাদের মাটি দূষণ হয়। এরপরে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ধান খেতে কীটনাশক প্রয়োগ। আমরা যদি অধিক পরিমাণে কীটনাশক ঔষধ ধান খেতে ব্যবহার করি, তাহলে যে এই কীটনাশকের যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এই পার্শ্ব প্রতিক্রিয়ায় মাটির এই পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এই মাটির সঙ্গে মিশে এই আমাদের পরিবেশের মাটিকে দূষিত করে। এখন আমরা মাটি দূষণ কি এবং মাটি দূষণের 3টি কারণ লিখবো আমরা। তো আচ্ছা, মাটি দূষণ, মাটিতে নানা ধরনের ক্ষতিকর পদার্থ, যেমন পলিথিন, তারপরে প্লাস্টিক, তারপর তেল ইত্যাদি মাটিতে মিশে মাটিকে দূষিত করে বা মাটি দূষণ হয়। এখন মাটি দূষণের 3টা কারণ লিখবো আমরা। মাটি দূষণের কারণ, 1 নম্বর কারণ হচ্ছে যে মাটিতে পলিথিন, প্লাস্টিক, ফেলে মাটি দূষিত হয়। 2 নম্বর, যে মাটিতে ক্ষতিকর পদার্থ, মাটিতে যে কারখানার ক্ষতিকর তেল বা অন্যান্য রাসায়নিক পদার্থ মাটিতে কারখানা ক্ষতিকর তেল ও অন্যান্য রাসায়নিক পদার্থ মিশলে মাটি দূষিত হয়।
মাটি দূষিত হয়। 3 নম্বর হচ্ছে যে মাটিতে অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে মাটি দূষিত হয়। এরপরে তোমাদের 3 নম্বর প্রশ্ন আলোচনা করি। শিক্ষার্থী দেখো, এই পর্যায়ে আমরা যে মাটি দূষণ কিভাবে রোধ করতে পারি সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব। প্রথমে ছবিতে আমরা দেখি যে মাটি দূষণ রোধ। আসলে যে মাটিতে যদি বিভিন্ন ধরনের আবর্জনা, ময়লা, পলিথিন, কলকারখানার ক্ষতিকর পদার্থ ইত্যাদি যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে সমস্ত এলাকার মাটি দূষিত হয়ে যাবে। তো আমরা কি করব, যে আবর্জনা বা অন্যান্য পদার্থগুলো আমরা মাটিতে মিশতে দেবো না, এগুলো কুড়িয়ে আমরা নির্দিষ্ট স্থানে ফেলব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একজন লোক এই যে করে ঝুড়িতে করে আবর্জনাগুলো কুড়িয়ে সেই নির্দিষ্ট স্থানে ফেলছে। ঠিক আছে, এর ফলে কিন্তু মাটি দূষণ রোধ হচ্ছে। এছাড়া আমরা আরও কি কি উপায়ে মাটি দূষণ রোধ করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে যে আবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, তাহলে মাটি দূষণ রোধ হবে। 2 নম্বর যে কীটনাশকের ব্যবহার কমাতে হবে। কি করতে হবে? কীটনাশকের ব্যবহার, আমরা যে জমিতে কীটনাশক ব্যবহার করি এই ব্যবহার কমাতে হবে। কীটনাশকের ব্যবহার কমাতে হবে। আমরা জমিতে যে সকল জমিতে পানি আছে, পানি যেমন ধান খেতে অনেক সময় পানি প্রয়োজন, এই পানিতে আমরা অন্যান্য যে প্রাণী যেমন কাঁকড়া, ব্যাঙ, সাপ বা মাছ এগুলো চাষ করি, তাহলে পানিতে যে ক্ষতিকর যে পোকামাকড় থাকতো ওই যে খেতে, এই বিভিন্ন ধরনের প্রাণী ওই জলাশয়ে থাকার কারণে ওইখানে পোকামাকড় থাকতে পারবে, ফলে আমাদের ওই পোকামাকড়গুলো থাকবে না, ফলে আমাদের কীটনাশকের ব্যবহার তখন কমানো যাবে। এর ফলে আমাদের একে তো ওই অন্যান্য প্রাণীও চাষ হলো, আবার ফসলও উৎপাদন হলো। এইভাবে আমরা কীটনাশক ব্যবহার করে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। 3 নম্বর হচ্ছে যে জৈব সারের ব্যবহার, অজৈব সারের ব্যবহার কমাতে হবে। রাসায়নিক সার বা অজৈব সার, রাসায়নিক সার বা অজৈব সারের ব্যবহার রাসায়নিক সার বা অজৈব সারের ব্যবহার কমাতে হবে। 4 নম্বর হচ্ছে যে কলকারখানার ক্ষতিকর পদার্থ, ক্ষতিকর তেল বা অন্যান্য পদার্থ, কলকারখানার ক্ষতিকর তেল বা
অন্যান্য পদার্থ মাটিতে ফেলা যাবে। আমরা এ পর্যায়ে আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা যে আগে দেখলাম যে মাটিতে আমরা যদি গর্ত করে যদি আমরা ময়লা আবর্জনা পুঁতে ফেলি তাহলে মাটি দূষণ রোধ হবে। কিন্তু এখানে একটা বিষয় কি খেয়াল করতে হবে, একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আসলে যে আবর্জনাটা আছে দুই শ্রেণীর, একটা হচ্ছে পচনশীল আবর্জনা এবং আরেকটা হচ্ছে অপচনশীল আবর্জনা। তো আমরা যদি এই অপচনশীল আবর্জনা যদি আমরা মাটির গর্তে পুঁতে রাখি তাহলে কিন্তু যে ওই আবর্জনাটা পচবে না এবং বছরের পর বছরে ওই অবস্থায় থাকবে। তাহলে কি হবে, তখন দেখা যাবে যে ওই মাটিতে অন্যান্য প্রাণী উদ্ভিদ আর জন্মবে না, উদ্ভিদ ওখানে জন্মবে না। এর ফলে কি হবে, যখন ওই মাটিটা আমাদের কোনো কাজে আসবে না। আর যে পদার্থটা হচ্ছে পচনশীল আবর্জনা বা অন্যান্য পদার্থ, ওটা যদি আমরা মাটির গর্ভে পুঁতে রাখি তাহলে মাটির চাপা পরে মাটির সঙ্গে ওই পদার্থটা পচে ওই মাটির সঙ্গে মিশে যাবে, ফলে ওটা পরবর্তীতে অন্য যে কোনো উদ্ভিদ ওখানে জন্মবে। এই পর্যায়ে আমরা তোমাদের সামনে যে মাটি দূষণের ফলে কি হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব। এখন দেখো যে মাটি দূষণের ফলাফল লিখো। যে মাটি আসলে যখন মাটিতে কোনো ক্ষতিকর পদার্থ মিশলে আসলে মাটি দূষিত হয়। মাটি দূষিত হলে ওই মাটিতে যদি যে কোনো ধরনের ফসল যদি উৎপাদন হয় তাহলে ওই ফসলটা আসলে জীবের জন্য হুমকি স্বরূপ। যে কোনো ওই মানুষ যদি ওই ফসল খায় তাহলে মানুষের বিভিন্ন রোগ হতে পারে, আবার কোনো অন্যান্য প্রাণীও যদি খায় তাহলে সে প্রাণীরও নানা রোগ হতে পারে। যেমন দেখো যে মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাটি দূষণের ফলে জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে, আর দূষিত মাটিতে জন্মানো ফসল ক্ষতিকর পদার্থ থাকতে পারে। মাটি দূষণের ফলে মানুষ এবং অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের সামনে দেখো যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। আমাদের বুক বইয়ে যে দেওয়া আছে বাম ডান মিলকরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশেও চারটা বাক্য বাক্যের অংশ, এ পাশেও চারটা বাক্যের অংশ। আমরা এই পাশে বাম পাশের বাক্যের অংশের সঙ্গে ডান পাশের বাক্য অংশ নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করব। এখন মাটি দূষণের কারণ হচ্ছে যে যেখানে সেখানে আবর্জনা ফেলা। আমরা ছবিতে দেখলাম যে যেখানে সেখানে আবর্জনা ফেলে মাটি দূষিত হয়। আর মাটি দূষণ রোধ করা যাবে হলো নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে, তাহলে মাটির দূষণ রোধ হবে। আর মাটির উর্বরতা হচ্ছে ফসল আবর্তন। আমরা ছবিতে দেখলাম একই ফসলে একই জমিতে বারবার না ফেলে ফসল পরিবর্তন করে চাষ করা, এটা হচ্ছে ফসল আবর্তনের মাধ্যমে আমাদের মাটির উর্বরতা বৃদ্ধি করে। আর মাটির দূষণের ফলাফল মাটি যদি দূষিত হয় তাহলে প্রকৃতির ধ্বংস সাধন হবে। অর্থাৎ মাটি দূষিত হলে প্রকৃতি ধ্বংস পাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের মাটি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা এখান থেকে কিছু ধারণা লাভ করেছ। এরপরেও তোমরা আরও এই অধ্যায়টা ভালোভাবে পড়বে। আর ছবিতে নির্দেশনা দেওয়া আছে, ছবিগুলো লক্ষ্য করবে এবং পাশে প্রশ্ন আছে, প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। আর তোমাদের সংযুক্ত প্রশ্ন ভালোভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেবে। আশা করি সম্পূর্ণ অধ্যায় ভালোভাবে পড়লে, মনোযোগ সহকারে তোমরা যদি পড়ো তাহলে এই মাটি অধ্যায়ের সকল প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। তো আজকে তোমাদের মাঝখানে আমি বিদায় নিতে চাচ্ছি। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার জন্য তোমাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমি অনলাইনে ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।